পৈতৃক সূত্রে পাওয়া পুরুলিয়ার এই বাড়িটা বিক্রি করে দেওয়ার আগে একবার শেষ দেখা দেখতে এসেছিল অনির্বাণ। কলকাতার থেকে গাড়িতে প্রায় 7 ঘন্টার রাস্তা। যখন সে পৌঁছালো তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। লাল মোড়মের রাস্তা পেরিয়ে বিশাল লোহার গেটটার সামনে দাঁড়াতেই একটা অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরল তাকে। বাড়িটা পুরনো, বিশাল এবং ভীষণ রকম নিঝুম। চারপাশের জঙ্গল যেন বাড়িটাকে গ্রাস করতে এসেছে। বাড়ির কেয়ারটেকার হরিপদ খুড়ো, বয়স 70 ছুঁই ছুঁই। অনির্বাণকে দেখতেই তার মুখের হাব ভাব বদলে গেল, আর একটা চাপা আতঙ্ক ফুটে উঠল। ব্যাগপত্র ভেতরে নেওয়ার সময় হরিপদ নিচু স্বরে বলল, দাদাবাবু, এই কটা দিন একটু সাবধানে থাকবেন, আর ভুলেও উত্তর দিকের করিডোরের শেষ ঘরটার দিকে যাবেন না। ওইটা ছোট কর্তার আমলের থেকে বন্ধ। অনির্বাণ যুক্তিবাদী মানুষ। সে হেসে উড়িয়ে দিল কথাটা। বলল, কেন খুড়ো, ভূত আছে নাকি? হরিপদ কোনো উত্তর দিল না, শুধু শুকনো মুখে মাথা নড়ালো। তার সেই চাহনি অনির্বাণের শিরদাঁড়ে দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। প্রথম রাতটা কাটল একটা অদ্ভুত নিস্তব্ধতায়। শহরের কোলাহলে অভ্যস্ত অনির্বাণের কানে এই নীরবতা যেন বাজছিল। কিন্তু আসল সমস্যা শুরু হলো দ্বিতীয় রাত থেকে। রাত তখন প্রায় 2টো। অনির্বাণ দোতলা নিজের ঘরে শুয়ে বই পড়ছিল। হঠাৎ তার নাকে একটা গন্ধ এলো। গন্ধটা খুব পরিচিত নয়, আবার একবারে অচেনাও নয়। অনেকটা পোড়া সরষা তেল, পুরনো ঘি আর বাসি জবা ফুলের অদ্ভুত মিশ্রণ। গন্ধটা খুব তীব্র নয়, কিন্তু এতটাই অস্বস্তিকর যে দম বন্ধ হয়ে আসে। অনির্বাণ জানলা খুলে দিল, কিন্তু বাইরের বাতাসে সেই গন্ধ নেই। গন্ধটা আসছে বাড়ির ভেতর থেকে। তৃতীয় রাতে গন্ধের সাথে যুক্ত হলো শব্দ, খুব ক্ষীণ, যেন অনেক দূর থেকে ভেসে আসছে এক ধরনের গুনগুন আওয়াজ। ভালো করে কান পাতলে মনে হয় কেউ যেন একাগ্রে সংস্কৃত শ্লোক বা মন্ত্র আওড়ে চলছে। কিন্তু শব্দটা মানুষের গলার মতন স্বাভাবিক নয়, বরং অনেকটা যান্ত্রিক এবং কর্কশ। চতুর্থ দিন দুপুরে হরিপদ যখন বাজারে গেছে, অনির্বাণ সেই নিষিদ্ধ করিডোরের দিকে পা বাড়ালো। করিডোরের শেষ প্রান্তে একটা বিশাল মেহগিনি কাঠের দরজা, তাতে একটা পুরনো আমলের বড় তালা ঝুলছে। অনির্বাণ জানতো না কেন, কিন্তু তার হাত কাঁপছিল। সে তালাটা নাড়াচাড়া করতেই দেখল ওইটা আসলে লাগানো নেই, শুধু আটকানো। মরচে ধরা তালাটা সহজেই খুলে এলো। দরজাটা ঠেলে খুলতেই এক ঝলক ভ্যাপসা বাতাস আর তার সাথে পোড়া তেল ফুলের তীব্র গন্ধটা তার মুখে ঝাপটা মারল। ঘরটা অন্ধকার, জানলাগুলো ভারী পর্দা দিয়ে ঢাকা। অনির্বাণ মোবাইলের টর্চটা জ্বালালো। ঘরটা সাধারণ আসবাবে সাজানো নয়। ঘরের মাঝখানে মেঝেতে সিঁদুর আর আলতা দিয়ে একটা বিশাল ও জটিল জ্যামিতিক নকশা। তার ঠিক মাঝখানে একটা মাটির হাঁড়ি, যার মুখটা লাল শালু কাপড় দিয়ে বাঁধা। নকশাটার চারপাশে মেঝেতে ছড়িয়ে আছে শুকনো নিম পাতা, কিছু পোড়া হাড়ের টুকরো আর কয়েকটা লোহার জিনিসপত্র। সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল ঘরের এক কোণে একটা পুরনো কাঠের আলমারির উপরে রাখা একটা মানুষের মাথার খুলি। তার চোখের গর্ততে ছিল 2টো কালো পাথর বসানো। খুলিটার দিকে তাকাতেই অনির্বাণের মনে হলো পাথর দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে। অনির্বাণ বুঝতে পারল এইটা কোনো সাধারণ ভূতের কারবার নয়। তার ছোট দাদু, যিনি এই ঘরে থাকতেন, তিনি গোপনে এমন কিছু চর্চা করতেন যা স্বাভাবিক নয়।
অনির্বাণের কেন যেন মনে হলো এই নকশা, এই উপকরণ, এইগুলো কোনো অশুভ শক্তিকে আহ্বান করার বা তাকে বশ করে রাখার চেষ্টা, কোনো কালো জাদু, কোনো প্রাচীন নিষিদ্ধ উপাসনা। অনির্বাণের মন বলছিল এই ঘরে এই সময় দাঁড়িয়ে থাকাটা কোনোভাবেই ঠিক নয়। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজার কাছে আসতেই তার মনে হলো তার পায়ের নিচের মাটিটা যেন সরে যাচ্ছে। সেই গুনগুন মন্ত্র পাঠের শব্দ এখন তার কানে আসছে। সেই শব্দগুলো, সেই মন্ত্র যেন ঘরের চারপাশ দেয়াল থেকে প্রতিধ্বনিত হয়ে তার কানে আসছিল। শব্দটা বাড়ছিল, দ্রুত, আরও দ্রুত, দ্রুত, আরও জোরে। এই শব্দগুলো, এই মন্ত্রগুলো তার কানের চারপাশে ঘুরছিল এবারে। হঠাৎ অনির্বাণের মনে হলো ঘরের মাঝে রাখা সেই লাল কাপড়ে বাঁধা মাটির হাঁড়িটা সামান্য নড়ে উঠল। তার ভিতরে কিছু একটা ছটপট করছে বেরিয়ে আসার জন্য। বাতাসের চাপ অনেকটা বেড়ে গেল, ঘরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গেল। অনির্বাণ আর দাঁড়ালো না, এক ছুটেই ঘর থেকে বেরিয়ে দরজাটা ভেজিয়ে দিল সে। যখন সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তার মনে হচ্ছিল দোতলার সেই বন্ধ ঘর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে, কিন্তু সেই ডাক কোনো মানুষের নয়, যান্ত্রিকও নয়। সেই ডাক যেন পাতাল থেকে উঠে আসা এক আদিম ক্ষুধার। পরের দিন সকালে অনির্বাণ কলকাতা ফিরে এলো। সেই বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে পুরুলিয়ার জঙ্গলে, কিন্তু সেই উত্তর দিকের ঘরের তালাটা আর কোনোদিন খোলা হয়নি। কলকাতার ফেরার পরেও অনির্বাণের মন থেকে সেই চাপটা গেল না। চোখ বন্ধ করলেই পোড়া তেলের গন্ধ আর সেই লাল কাপড়ে বাঁধা সোরাটা তার মনে পড়ছিল। ঘুমের ঘরেও সে কোথার থেকে যেন নিজের কানে সেই গুনগুন মন্ত্র শুনতে পাচ্ছিল। একদিন সন্ধেবেলায় অনির্বাণের বাড়িতে এলো তার খুব ঘনিষ্ঠ বন্ধু গৌরব। গৌরব পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু তার নেশাটা একটু অদ্ভুত। সে প্যারানর্মাল আর অকাল্ট প্র্যাকটিসেস মানে তন্ত্রমন্ত্র এইসব নিয়েই সারাদিন গবেষণা করে। অনির্বাণের ফাঁকা চোখ আর বিক্ষিপ্ত অবস্থা দেখে গৌরব ভ্রু কুঁচকে বলল, কিরে, পুরুলিয়ার থেকে ফেরার পর তুই যেন কেমন হয়ে গেছিস, কি হয়েছে বলতো আমাকে। অনির্বাণ প্রথমে বলতে চায়নি, কিন্তু গৌরবের জোড়াজোড়ি করাতে সে পুরুলিয়ার সেই বাড়ির ভিতরের সব ঘটনা, সেই নকশা, সেই মাথার খুলি আর সেই নড়াচড়া করা মাটির হাঁড়িটার কথা খুলে বলল। গৌরবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, অনির্বাণ, তুই জানিস না তুই কি দেখেছিস ভাই? তুই যাকে ভয় বলছিস ওটা গবেষণার একটা বিশাল খনি। তোর ছোট দাদু হয়তো বামা মার্গে এমন কোনো তান্ত্রিক শক্তি নিয়ে কাজ করছিলেন যা এখন বিলুপ্ত। তুই বাড়িটা প্রমোটারকে দিয়ে দেওয়ার আগে আমাকে একবার সেখানে নিয়ে চল ভাই, আমি দেখতে চাই ওটা আসলে কি। অনির্বাণ একেবারেই রাজি ছিল না। সে বলল, গৌরব, ওটা ভালো কিছু নয়, আমি নিজের চোখে সেটা নড়তে দেখেছি। ওটা কোনো ভূত নয়, ওটা অন্য কিছু, খুব খারাপ। কিন্তু গৌরবও ছাড়ার পাত্র নয়। সে বলল, আমি আমার সাথে সেফটি গিয়ার আর রেকর্ডিং ডিভাইস নিয়ে যাব ভাই। যদি ওটা কিছু হয় আমরা প্রমাণ পাবো। প্রমোটাররা বাড়িটা হাতে পেলে সেটা ভেঙে গুড়িয়ে দেবে, এই ইতিহাসটাও হারিয়ে যাবে। অনেক যুক্তিতর্কের পর অনির্বাণ শেষমেশ রাজি হলো। একটা অবুঝ কৌতূহল তার ভিতরেও ছিল। 3 দিন পর গৌরব আর অনির্বাণ পুরুলিয়ার উদ্দেশ্যে সকালবেলা বেরোলো। তারা আবার পুরুলিয়া পৌঁছালো। হরিপদ খুড়ো এবার তাদের দেখে প্রথমে বাড়িতে ঢুকতে দিতে চায়নি। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। সে ফিসফিস করে বলল, দাদাবাবু আবার ফিরে এলেন? ঘরটা কিন্তু এখন আগের মতন নেই। আমি রাতে উপর থেকে খ্যাক খ্যাক করে হাসার শব্দ শুনছি। গৌরব হেসে বলল, চিন্তা করবেন না খুড়ো, আমি সব ঠিক করে দেব। রাত 12টা, পুরো বাড়িটা নিস্তব্ধ।
গৌরব তার ব্যাগ থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার আর একটা থার্মাল ক্যামেরা বের করলো। তারা যখন দোতলার করিডোরে পৌঁছালো, ইএমএফ মিটারের কাঁটাটা পাগলের মতন নাচতে শুরু করলো। গৌরব উত্তেজিত হয়ে বলল, ইনক্রেডিবল! এত হাই এনার্জি লেভেল আমি এর আগে কোনোদিন দেখিনি। এই হাওয়ায় যেন ইলেকট্রিসিটি খেলছে। তারা সেই বন্ধ দরজাটার সামনে দাঁড়ালো। অনির্বাণের বুক ঢিপ ঢিপ করছে। গৌরব দরজাটা ঠেলতেই ওইটা খুলে গেল, যেন কেউ ভিতর থেকে তাদের জন্য অপেক্ষা করছিল। ঘরের ভেতর সেই একই গন্ধ, কিন্তু এবার অনেক বেশি তীব্র। গৌরব তার টর্চের আলোটা সেই মেঝের নকশাটার উপরে ফেলল। সে নিচে বসে পড়ল গবেষকের মতন। দেখ অনির্বাণ, গৌরব বলল, এই নকশাটা কোনো সাধারণ জিনিস নয়। এটা হলো একটা যন্ত্র, কিন্তু এটা শুভ নয়। এই হাড়ের টুকরোগুলো মানুষের রে, আর এই লোহার শলকাগুলো দিয়ে কিছু একটাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। হঠাৎ গৌরবের থার্মাল ক্যামেরায় একটা অদ্ভুত জিনিস ধরা পড়ল। স্ক্রিনে দেখা যাচ্ছে সেই মাটির যে হাড়িটা আছে ওর উপরে বিশাল একটা নীল রঙের হিট সিগনেচার, কিন্তু খালি চোখে সেখানে কিছুই নেই। গৌরব তার পকেট থেকে একটা ছোট্ট কাচের বটল বের করলো। তাতে কিছু একটা লিকুইড জাতীয় জিনিস ছিল। সেটা ওই হাড়ির উপরে ছড়াতেই পুরো ঘরটা ভীষণ চিৎকার করে ফেটে পড়ল। সেটা কোনো মানুষের গলা নয়, যেন হাজার হাজার পোকামাকড় একসাথে ঝনঝন করে উঠল। গৌরবের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। বলল, অনির্বাণ, সোরাটার ভিতরে কিছুই নেই। আসলে সোরাটা হলো কোনো রকম রাস্তা, পোর্টাল জাতীয় জিনিস। ঠিক তখনই ঘরের কোণে রাখা সে মানুষের মাথার খুলিটা ধীরে ধীরে অনির্বাণের দিকে ঘুরে গেল। খুলিটার পাথর চোখ দুটোর থেকে যেন একটা ধোঁয়াটে আলো বেরোচ্ছে। সাথে সাথে গৌরবের হাতের ডিভাইসগুলো হঠাৎ বন্ধ হয়ে গেল। সব অন্ধকার, শুধু শোনা যাচ্ছে সেই গুনগুন মন্ত্র। কিন্তু এবার ওটা দেয়াল থেকে নয়, ওটা যেন গৌরবের গলার থেকে বেরোচ্ছে। গৌরব যেন ট্রান্সে চলে গেছে। সে এক দৃষ্টিতে খুলিটার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, আমাকে পথ খুলে দাও, আমাকে পথ খুলে দাও। অনির্বাণ বুঝতে পারল গৌরব গবেষণা করতে এসে নিজেই কোনো ফাঁদে পড়ে গেছে। কিছু একটা গৌরবের শরীরের ভিতরে ঢোকার চেষ্টা করছে। অনির্বাণের মাথায় হঠাৎ একটা কথা এলো। হরিপদ খুড়ো একবার বলেছিল, ছোট কর্তা সব কিছু লিখে রেখেছিলেন। অনির্বাণ ঘরের দেয়ালগুলোতে ভালো করে টর্চের আলো মেরে দেখতে লাগলো। ঘরের এক কোণে পুরনো একটা কাঠের ডেস্ক ছিল। সেটা প্রায় ধুলোতে ঢাকা। সেই ডেস্কের ড্রয়ারটা জোরে টান মারতেই ওটা খুলে এলো। ভেতরে একটা লাল চামড়ায় বাঁধানো খাতা, ছোট দাদুর ডায়েরি। অনির্বাণ পাগলের মতন পাতা উল্টোতে লাগলো। সেখানে অদ্ভুত সব ছবি আঁকা। শেষ পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল, এই সোরাটা হলো ওষুধদার। আমি যা শুরু করেছি তা শেষ করার শক্তি আমার নেই। যদি কেউ এটা বন্ধ করতে চায় তবে সোরাটাকে ভাঙলে হবে না। সোরাটা ভেঙে গেলে ভিতরের জিনিসগুলো মুক্ত হয়ে যাবে। ওইটাকে স্তম্ভন করতে হবে। অনির্বাণ ডায়েরিতে দেখলো লেখা আছে, সোরাটার উপরে কপুর দিয়ে একটু আগুন ধরালেই আপাতত জিনিসটা বন্ধ হবে। গৌরব তখন মেঝেতে বসে পড়েছে। তার হাতের নখগুলো দিয়ে সে মেঝেটাকে আঁচড়াতে শুরু করেছে। তার মুখ দিয়ে লালা পড়ছে। ততক্ষণে মাথার খুলিটা হাওয়ায় ভাসতে শুরু করেছে। অনির্বাণের কাছে একটা ম্যাচবক্স ছিল, কিন্তু কর্পূর কোথায়? ঠিক তখনই সে দেখল গৌরবের ব্যাগের ভিতরে রিচুয়াল অ্যানালাইসিসের জন্য গৌরব একটু কর্পূর রেখেছিল। অনির্বাণ দৌড়ে গিয়ে গৌরবের ব্যাগ থেকে কর্পূরের কোটোটা বের করলো। সেই মাটির সোরাটার উপরে সেই কর্পূরগুলো ছড়িয়ে দিল আর দেশলাইয়ের কাঠি জ্বালালো। স্বাহা! অনির্বাণের মুখ দিয়ে হঠাৎ এটা বেরিয়ে এলো।
যে আগুনটা জ্বলল ওইটা নীল বা হলুদ নয়, ওইটা বেগুনি রঙের আগুন হয়ে উঠল। একটা ভীষণ হিস শব্দ হলো, যেন কোনো বিষাক্ত সাপের গায়ে গরম জল পড়েছে। সেই সোরাটা থরথর করে কাঁপতে লাগলো এবং হঠাৎ করেই সব শব্দ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই গৌরব হঠাৎ করে মেঝেতে লুটিয়ে পড়ল। সেই ভাসমান মাথার খুলিটা নিচে পড়ে ভেঙে গেল। ঘরের সেই পোড়া তেলের গন্ধটা হঠাৎ কর্পূরের গন্ধে বদলে গেল। গৌরব ধীরে ধীরে চোখ খুলল। সে ভীষণ দুর্বল। গৌরব অনির্বাণকে জিজ্ঞেস করল, কি হয়েছিল আমার? আমার তো মনে হচ্ছিল আমার শরীরের ভিতর দিয়ে হাজার হাজার পিন ফোটানো হচ্ছে। অনির্বাণ কিছুই বলল না। সে গৌরবকে ধরে ঘরের বাইরে আসলো। বাইরে তাকিয়ে দেখল ভোরের আলো ফুটেছে। তারা নিচে নামবে এমন সময় দেখল হরিপদ খুড়ো বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা হাসি। খুড়ো জিজ্ঞেস করল, দাদাবাবু, বন্ধনটা কি কাটতে পারলেন? অনির্বাণ শুধু বলল, খুড়ো, বাড়িটা প্রমোটারকে দেওয়া হবে না। আমি বিক্রি হতে দেব না এই বাড়ি। আমি এখানে একটা শান্তি পাঠ করাবো, তারপর ওই দোতলার ঘরটাকে বন্ধ করে দেব। কোনো কিছুকে মুক্তির চেয়ে বেশি শান্তিতেই রাখা ভালো। তারা যখন গাড়িতে উঠল তখন সকাল হয়েছে। গৌরব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অনির্বাণের পকেটে তখন সেই লাল চামড়ায় বাঁধানো ছোট দাদুর ডায়েরি। অনির্বাণ পুরুলিয়ার থেকে ফেরার সময় ডায়েরিটা পুকুরে ফেলে দেওয়ার কথা ভাবল, কিন্তু সেটা করতে পারল না। তার মনের ভিতর একটা অদ্ভুত আভাস হচ্ছিল। সেই নীল আগুন, সেই গুনগুন মন্ত্র, আর ছোট দাদুর সেই নিষিদ্ধ সাধনা, সব কিছু যেন তাকে চুম্বকের মতো নিজের দিকে টানছিল। কলকাতায় ফিরে অনির্বাণ নিজের ঘরে একা বসে থাকে। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা ঘুরছে, ছোট দাদুর মৃত্যু রহস্য। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী ছোট দাদু নাকি হার্ট অ্যাটাকে মারা গেছিলেন, সেই উত্তর দিকের ঘরেই। কিন্তু ডায়েরির পাতা অন্য কথা বলছে। অনির্বাণ দেখল ডায়েরির শেষ দিকের লেখাগুলো একেবারেই অস্পষ্ট, যেন কেউ খুব উত্তেজিত অবস্থায় বা ভয়ের মধ্যে লিখেছে। এক জায়গায় এটাও লেখা ছিল, ওরা আসছে, আমি রাস্তা খুলেছি, কিন্তু বন্ধ করার চাবি আমি পাচ্ছি না। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী হার্ট অ্যাটাক বলা হলেও অনির্বাণ বুঝতে পেরেছে আসল ঘটনা ছিল অন্য কিছু। ছোট দাদু হয়তো সেই ওষুধ দ্বার খুলে ফেলেছিলেন, কিন্তু বন্ধ করার রাস্তা খুঁজে পাননি। তার মৃত্যু রহস্য জানতে হলে অনির্বাণকে নিজের ছোট দাদুর ব্যাপারে আরো ভালো করে জানতে হবে, যেটা শুধু এই ডায়েরি দিয়েই সম্ভব। অনির্বাণ অন্ধকার ঘরে বসে থাকে, ডায়েরিটাকে আঁকড়ে ধরল। সে জানে পুরুলিয়ার সেই ঘরটা বন্ধ করলেও আসল রহস্য এখন তার হাতের মুঠোয়। ছোট দাদুর মৃত্যুটা কি আসলে মৃত্যু ছিল, নাকি সেইটা ছিল অন্য কোনো জগতের একটা প্রবেশদ্বার? অনির্বাণ ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি রুদ্র নারায়ণ চৌধুরী। তো বন্ধুগণ, এই গল্পটা আজকে এখানেই শেষ করছি। এই গল্পটার পরবর্তী অংশ আপনারা শনিবার দিন আমার এই ইউটিউব চ্যানেলে শুনতে পারবেন। শেষে একটাই কথা বলবো, এই চ্যানেলটা একদমই নতুন, তো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকের জন্য ধন্যবাদ।